না বোধহয় আমি বোধহয় বুঝতে পারিনি আপনার কোশ্চেন, আমি আবার বলবো না আবার বলো। আমি সার্জিস হাসনাত থেকে শুরু করি, নামগুলি সবাই বলি। না ঠিক আছে আমি বুঝতে পেরেছি। প্রথমত হচ্ছে আন্দোলনের পুরো জুলাই আগস্টকে 36 দিন যদি আপনি ভাগ করেন তাহলে আন্দোলনের দুইটা লেয়ার। একটি হচ্ছে 15 তারিখ পর্যন্ত একরকম, 16 তারিখ থেকে আরেক রকম। ধরুন এই প্রেক্ষাপট যদি বলি, শুরুতে হচ্ছে আপনি জানেন পবিত্র ঈদুল আজহার আগে 2019 সালের যে কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন হয়েছিল, যে কোটা থাকবে না, যে পরিপত্রটি জারি হয়েছিল সেটিকে অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট, সেটি ঈদুল আজহার আগে। ঈদুল আজহার আগে 2-3 দিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছিল, তারপরে পবিত্র ঈদুল আজহা ছুটি হয়েছিল এবং জুলাইয়ের শুরু থেকে 1 থেকে 2 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছিল। তখন আমাদের সাথে তখন যাদের সমন্বয়, এখন যারা শীর্ষস্থানীয় এই রাজনৈতিক দলের প্রধান, তাদের সাথে আমাদের যখন যোগাযোগ হচ্ছিল তখন তারা বলেছেন যে তারা এবারের এই আন্দোলনকে, অর্থাৎ এই 24-এর এই আন্দোলন, যখন কোটা সংস্কার আন্দোলন চলছে, এটাকে রাজনৈতিক রূপের বাইরে তারা আন্দোলনটি করতে চায়। সেজন্য তারা আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে বা কৌশল অংশীদারিত্বের ভিত্তিতে যে যারা অপেক্ষাকৃত বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারির বাইরে যে সেকেন্ড লেয়ারে যে লিডারশিপ, তারা আন্দোলনে থাকবে, আর ফার্স্ট লেয়ারে যে লিডারশিপ গুলো তারা একটু পিছনে থাকবে, মানে যারা পরিচিত তাদের চেহারা তারা আনতে চান না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি মিছিলের পিছনে থাকবে, ঢাকা কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারি মিছিলের পিছনে থাকবে, অপেক্ষাকৃত যারা ইয়াং তারা মিছিলের কারণ হচ্ছে এটাকে রাজনৈতিক রূপ দিতে চান না। এখন আপনার মনে আছে আমরা 15 তারিখ সংবাদ সম্মেলন করেছি, 11 তারিখে আমরা মিছিল করেছি যে হামলার পরিবর্তে বিশেষ করে এই আন্দোলনটি চূড়ান্ত রূপ লাভ করেছে বিশেষ করে 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, বিশেষ করে আপনি জানেন আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল এবং সেই হামলার প্রতিবাদে 16 তারিখে অবস্থান কর্মসূচি ছিল, প্রত্যেকটি ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এবং সেই দিন এই 16 তারিখের আন্দোলন থেকে শুরুতে আমরা রংপুরে আবু সাইদ এবং দিনের একটু পরের দিকে চট্টগ্রামের ওয়াসিম আকরাম শহীদ হয়েছিল। সুতরাং আন্দোলনের 15 তারিখের আগে এক ধরনের প্রেক্ষাপট ছিল, 16 তারিখ থেকে আমি সেটাই আপনাকে বলছি। 15 তারিখের পরে আপনারা প্রকাশ্য হয়েছিলেন, প্রকাশ্যেই আপনারা ঘোষণা দিয়েছিলেন এই আন্দোলনের সাথে আপনারা আছেন। তখন তো আর চেহারা গোপন করার কিছু নাই, যেটা রাজনৈতিক না, কিন্তু তারপরে আপনাদের চেহারাটা বা আপনাদের অবস্থানটা, মানে মিডিয়াতে যখন নিউজ কভারেজ হোক বা যাই হোক না কেন, আপনাদের ঠিক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যতখানি অ্যাক্টিভ ছিলেন বা যতখানি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, ছাত্র দলের চেহারাগুলি কি আমরা সেরকম করে দেখেছি? না, আপনি বোধহয় লিডারশিপের জায়গাটা স্পেসিফিক করতে চাচ্ছেন। আচ্ছা, আমার বোধহয় সেখানে প্রথম যে একটা 58 সদস্যের কমিটি করা হয়েছিল সমন্বয়কদের, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 2 জন, বিভিন্ন ছাত্র সংগঠন থেকে 2 জন 3 জন করে এটি সমন্বয় করা হয়েছিল এবং যারা লিডারশিপ করেছেন তারা তো লিড দিয়েছেন, কিন্তু তাদের তো সেইভাবে বাংলাদেশের ধরুন ছাত্র সংগঠন হিসাবে বলি যেইভাবে হোক তাদের সেভাবে জনসম্পৃক্ততা ছিল না, সেই জন্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর উপরে তাদের নির্ভর করতে হয়েছে এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তারই অংশ। এবং আমরা আপনাকে বলছি, আমরা এই আন্দোলনের লিডারশিপ নিয়ে কোনোভাবে আমরা এরকম ছিল না, আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ছিল না, বরং যারা লিডারশিপ করেছে তারা অপেক্ষাকৃত আমাদের বয়সে বিশ্ববিদ্যালয়ে আমাদের জুনিয়র, আমরা তাদের লিডারশিপ মেনে আন্দোলনটা করেছি, আমাদের এই জায়গায় কোনো হেজিটেশন নেই। কাঙ্ক্ষিত জায়গাটা কি ছিল? আমরা ধরুন 16 তারিখের পর থেকে বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 16 তারিখে, অর্থাৎ তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি স্পেসিফিক বলেছেন অন্তত 16 তারিখের আবু সাইদ ওয়াসিম 6 জন যে শহীদ হয়েছেন তার পরবর্তী সময়ে তিনি বলেছেন অন্তত এই সরকারের পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই। মানে সরকারের পদত্যাগটা তখন আপনাদের কাঙ্ক্ষিত জায়গা মুখ্য ছিল। তখন থেকে 16 তারিখের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি ইউনিটকে আমরা শক্তভাবে কর্মসূচি আকারে প্রতিটি দিন ঘোষণা করেছি এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতা কর্মী এই আন্দোলনে শহীদ হয়েছে। আমি আপনাকে এখানে থামা, একটু আসাদুজ্জামান ফুয়াদের কাছে যাই। কেন এই প্রসঙ্গটা আসছে? কারণ বারবারই আসলে যখনই আসছে এই আন্দোলনের মধ্যে শিবিরের সম্পৃক্ততা এবং শিবিরের সেখানে যে পরিমাণ অ্যাক্টিভ তারা ছিল এবং তারা আন্দোলনে যে পরিমাণ অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেছে, তারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে, এই কথাগুলোই বারবার এসেছে, সবসময়ের জন্য এসছে। এবং এই 1 বছর ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও অনেকবারই সেটা বলেছেন যে শিবিরের কাছে যদি আমরা এটা না পেতাম সহায়তা, তাহলে আমরা এই জায়গাটাই করতে পারতাম না। এবং শিবিরের অনেক নেতাও নানাভাবে এখানে ছড়িয়ে ছিটিয়েছিলেন এবং একসময় সাদেক কায়েমের কথা বলা হয় যে তারা হচ্ছে সবচেয়ে অগ্রণী ভূমিকায় ছিলেন রাজনৈতিক দলের নেতা হিসেবে, এবং আপনিও তো ছাত্র রাজনীতির সাথে একসময় জড়িত ছিলেন। এই পুরো ঘটনায় অবশ্য সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছিল। আপনার কি মনে হয় আসলে যে সবার চেয়ে আসলে শিবিরের ভূমিকাটা অগ্রগণ্য ছিল বেশি সেখানে? প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা যতটা না পলিটিক্যাল তার থেকে বেশি রোমান্টিক বেশি। আচ্ছা, যে প্রেমিকা জিজ্ঞেস করে না তুমি আমাকে আসলে কতটুকু ভালোবাসো, তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে যদি বৃষ্টির দিনে এই প্রশ্নটা করে তাহলে বলবেন যে আজকে এই আকাশ জুড়ে যত বৃষ্টি হয়েছে তার থেকে তোমাকে বেশি ভালোবাসি। আপনি যদি এইটা তুষারের মধ্যে জিজ্ঞেস করেন তাহলে বলবেন যে আজকে হিমালয়ের চূড়ায় যত বেশি বরফ আছে তার থেকে তোমাকে বেশি ভালোবাসি। অবদানটা তো কোনো সলিড জিনিস না, এটা কাপ না, আপনি ধরতে পারবেন না, এইটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। এটা তো আপনি নিক্তি দিয়ে মেপে দিতে পারবেন না যে আমি নাসিরকে 200 গ্রাম অবদান আজকে দিয়ে দিলাম, সাদেক কায়ুমকে 250 গ্রাম অবদান মেপে দিয়ে দিলাম। অবদানটা যেই মানুষগুলো গত 16 বছর 17 বছর ধরে মানে প্রতিদিন প্রতি ক্ষণে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, মিছিল করেছে, শহীদ হয়েছে, মিথ্যা মামলা শিকার হয়েছে, সবাই এই আন্দোলনের অংশীদার।
মোটা দাগে দুইটা অংশীজন আছে। একটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলের কর্মী, আমরা বিভিন্ন ফর্মে গত 16-17 বছর ধরে বলেছি নির্বাচন দেন, ভোট দেন, গণতন্ত্র আসুক, এটা নিয়ে লড়াই করেছি। এবং রাজনৈতিক দলের তো হাজার হাজার নেতাকর্মীরা এই আন্দোলনে শহীদ হয়েছে। আপনার মিথ্যা মামলা হয়েছে 1,34,000-এর মতো, 60 লাখের উপর আসামি, 1 কোটির উপরে মানুষ পলাতক জীবনযাপন করেছে। মোটা দাগে বিএনপি, শিবির, ছাত্রদল, জামাত, হেফাজত সবাই এইটার ভুক্তভোগী ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ দ্বারা বেশি নির্যাতিত কে হয়েছে, মানে এইটার প্রশ্ন হইতে পারে কিনা, মানে ডিবি অফিসে গেলে কাকে বেশি পিটাইতো, ছাত্রদলের নেতাকে বেশি পিটাইতো না শিবিরকে বেশি পিটাইতো, এটা তো কোনো প্রশ্ন হইতে পারে না। তো এই জন্য হচ্ছে পলিটিক্যাল কোয়েশ্চেন হচ্ছে সবার অবদান আছে। যারা 16, 17, 18 বছর ধরে লড়াই করেছে, সংগ্রাম করেছে কোনো না কোনো ব্যানারে, তার যেমন অবদান আছে। গত 24শে জুন, জুলাই, আগস্টে যারা আবাবিলের মতো লাখে লাখে নেমে আসছে মাঠে, তাদেরও অবদান আছে। যে মা দুপুরবেলা বাসা থেকে খাবার রান্না করে মিছিলকারী ছেলেদেরকে, বন্ধুদেরকে খাওয়াইছে, তারও অবদান আছে। জানলা থেকে যে বাচ্চাটা পানি ভরে ভরে বোতল দিয়ে দিয়ে মিছিলকারীদের উপরে দিয়েছে পানি খাওয়ার জন্য, তারও অবদান আছে। যে রিক্সাওয়ালা রিক্সায় দাঁড়িয়ে স্যালুট দিয়েছে, তারও অবদান আছে। যে সিএনজি ড্রাইভার লাশ মর্গে নিয়ে গেছে কিন্তু টাকা নেয় নাই, তারও অবদান আছে। অতএব অবদানটা আপনার সামগ্রিক একটা ব্যাপার, এবং এই অবদানের আলোচনাটা করাটা এবং এই অবদানের আলোচনাতে রাজনৈতিক দলগুলো ঢোকা মানে হচ্ছে, আমি বারবার এটা বলছি, এইটা হচ্ছে দিল্লির ট্র্যাপ এবং দিল্লির আওয়ামী বয়ানের যে ধারা, এই ধারা। এবং এটার মধ্য দিয়ে যেটা করছে আপনি দেখবেন যে গত কয়েক সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি বিএনপি, জামাত, চরমোনাই, এনসিপি সবাইকে ডিমিন করছে। আপনি দেখবেন যে মিটফোর্ডে একটা মানুষ মারা গেল, যুব দলের লোক বলা হচ্ছে, যিনি খুন হয়েছে, যিনি মার্চ, সেও যুব দলের, স্লোগান দিচ্ছে আমার ভাই মূল্য কেন, তারেক রহমান জবাব দেয়। এটা তো আমরা যারা পলিটিক্স করা ছেলে, এটা তো স্লোগানের গ্রামারে পড়ে না। ধরেন আমার কোনো কর্মী ছাত্র দলের হাতে মারা গেল, তখন আমি স্লোগান দিতে পারবো এটা যে আমার কর্মী মূল্য কেন, বিএনপি জবাব দেয়। আর যে মরছে সেও বিএনপি, যে মারছে সেও বিএনপি, জবাব তারেক রহমান দিবে কেন? তারেক রহমান তো জবাব সরকারের কাছে চাইবে যে আপনারা ফৌজদারি অপরাধের বিচার করছেন না কেন। এবং ওইটাকে কেন্দ্র করে যে ভাষায় তারেক রহমানকে ক্যাম্পাসে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বুয়েটে, চুয়েটে, কুয়েটে স্লোগান দেওয়া হয়েছে, হাসিনাকেও আমরা 16 বছর এই ভাষায় গালি দিইনি। আমরা হাসিনার বিরুদ্ধে কি বলেছি? ফাঁসিবাদ বলেছি। কারা দিয়েছে? যারাই দিয়েছে। না কারা দিয়েছে নিশ্চয়ই আপনি সেটা জানেন। না সেটা আমি জানি না, বাট যারা দেওয়াইছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। কারা স্লোগান দিয়েছে এটা গুরুত্বপূর্ণ না। এইটার কাউন্টারে কি হলো দেখেন, ছাত্রদল পরের দিন সমাবেশ করলো, পল্টনে সমাবেশ করে তারা বলছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। কোথাও কোথাও বলছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। বাঙালির স্লোগান তো জিয়াউর রহমানের রাজনীতি না। তাহলে বিএনপির প্রোগ্রামে গিয়ে তুমি কে আমি কে বাঙালি স্লোগানটা কারা দিচ্ছে? এটা তো ছাত্রদল, যুব দলের ছেলেপেলে ট্র্যাডিশনালি হওয়ার কথা না। ছাত্রদলের ছেলেপেলেরা এই স্লোগান কেন দিবে? তার চেহারা আছে, কেন তার চেহারা দিবে? মানে এটা তো ডিফারেন্ট আলোচনা। যে এই যেই মানুষগুলো মজলুম ছিল গত 17 বছর, কাঁধে কাঁধ মিলায় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলো, সার্টেনলি তারা 10 মাসের ব্যবধানে একজন আরেকজনকে শত্রু ভাবাপন্ন কেন করছে? কেন চরমনাইকে চরের দল বলতে হবে? উল্টো, যে ওই 1.5 মাসের জন্য তারা একত্র হয়েছিল, সব সময়ের জন্য তাদের রাজনীতি ছিল। শুধু 1.5 মাস না, বহু বছর থেকে তারা একত্রিত। আচ্ছা, এই কথাটা আমি একটু নাসিরুদ্দিন, এইটা কি আমি বলছি, এটা হলো রাজনৈতিক ফাঁদ। আমাদের যারা শত্রু, গণ অভ্যুত্থানের যারা শত্রু, তারা প্রত্যেকে এই বড় দলগুলোর ভিতরে ফাঁদ পেতেছে সম্পর্ক নষ্ট করবার জন্য। আমি এইটাই নাসিরুদ্দিন নাসিরকে জিজ্ঞেস করি যে শিবিরের সাথে আপনাদের সম্পর্ক কখনোই এত ভালো ছিল কিনা আমার মনে পড়ে না, কিন্তু এখন আসলে এই অভ্যুত্থানের পরে যে আমরা যতখানি খবর জানি, সবকিছু যখন জানি, যখন মাঠটা মোটামুটি ফাঁকা, মোটামুটি পুরোই ফাঁকা, কারণ হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ পুরোটা চলে গেছে। যেসব জায়গায় ছাত্র দলকে দেখা যেত, হলগুলিতে বলেন, সংসদগুলিতে বলেন, নেতৃত্বে বলেন, সবগুলোতে বলেন, আমরা ছাত্র দলকে সেই জায়গাগুলিতে দেখি নাই। ফুয়াদ ভাইকে বলছে এটা বিভেদের প্রশ্ন, কিন্তু ছাত্রদল আলাদা প্রশ্ন, শিবির আলাদা প্রশ্ন, ছাত্রলীগ আলাদা প্রশ্ন, এনসিপি আলাদা প্রশ্ন। চাইলেই সবাইকে একভূত করে আমরা ভাবতে পারি না। এই যে আপনাদের একক একটা স্বতন্ত্র অবস্থান, সেই অবস্থানকে আপনার মনে হয় যে অভ্যুত্থানের পরে খুব শক্ত অবস্থানে আছে? না, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ফুয়াদ ভাই যেটুকু বলেছে আমার খুব বেশি দ্বিমত নাই। তো দুই একটা বিষয়ে আমার একটা অবজারভেশন রয়েছে। ধরুন, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে আমরা যে ঐক্যমতের একটি বাংলাদেশ দেখতে চেয়েছি, বা আমি একদম নৈর্ভিত্তিক আকারে যদি না বলি, তাত্ত্বিকভাবে যদি বলি, আমরা ঐক্যবদ্ধ রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গা খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে, ধরেন আমরা 5 তারিখের পরে হঠাৎ করে দেখলাম যে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, অথবা ছাত্র রাজনীতি চলতে পারবে না, এরকম মানববন্ধন করা হয়েছে। ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা এই কথা বহুবার বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সম্মুখে মানববন্ধন করা হয়েছে যে ছাত্র রাজনীতি চলতে পারবে না। কারা মানববন্ধন করেছে? আমরা যারা মানববন্ধন করেছে তারা কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করেছে, কিন্তু যারা লিড দিয়েছে তার 5 থেকে 7 দিন 10 দিন পরে দেখি সেই ছাত্র শিবিরের পদ পেয়েছে। ধরেন ওই ব্যানারে যিনি মানববন্ধনের নেতৃত্ব দিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরক্ষণে ছাত্র উন্নয়ন বিষয়ক সম্পাদক হয়েছে ছাত্র শিবিরের মাজারুল ইসলাম। আমরা তিতুমির কলেজে দেখেছি কয়েকদিন আগে, আপনি জানেন যে কয়েকদিন আগে মুনতাসির নামের একজন, তিনি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হয়েছে। তিনি তিতুমির কলেজে 1 ডজন মানববন্ধন করেছে যে এই তিতুমির কলেজে কোনো ছাত্র রাজনীতি চলতে পারবে না। পরক্ষণে দেখলাম যে তিনি ছাত্র শিবিরের সেখানে কয়েকদিন আগে সাধারণ সম্পাদক হয়েছে। একই গল্প রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই যে 5 তারিখের পরে এক ধরনের ন্যারেটিভ তৈরি করেছে একটি ছাত্র সংগঠন যে দলীয় ছাত্র রাজনীতি চলতে পারবে না। এবং আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ফুয়াদ ভাই এখানে রয়েছে, 142 জন নেতা কর্মী শহীদ হয়েছে। আমরা শুরু থেকে এগুলোতে আমরা রিসার্চ করে বের করতেছিলাম।
6, 7, 8 তারিখে আপনি জানেন 3 দিন বাংলাদেশের সরকার ছিল না, 8 তারিখে ফর্ম হয়েছে। এই 3 দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্র দলের বিপক্ষে অনলাইনে ক্যাম্পেইন করা হয়েছে যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। যে ছাত্র সংগঠনের শহীদ ওয়াসিম শহীদ হয়েছেন শুধুমাত্র কি কারণে? শহীদ ওয়াসিম তো জানতেন যে তিনি এই আওয়ামী লীগের প্যাসিবাদের সময়ে চাকরি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেও তিনি কখনো চাকরি পাবেন না। তাহলে ওয়াসিম কেন সামাজিক যোগাযোগ মাধ্যম স্ট্যাটাস দিয়ে গিয়েছেন, সবাইকে ডেকেছেন যে চলে আসুন 16 শহরে, শুধুমাত্র আওয়ামী লীগের প্যাসিবাদকে পতন করার জন্য। সেই ছাত্র সংগঠনের 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন শহীদ ওয়াসিমের ছাত্র সংগঠনে। তাদেরকে বলা হয়েছে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। এই কথাই আমি এই যে দ্বিধা বিভক্ত করা হয়েছে, নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এগুলো কোনোটাই প্রশ্ন যে ন্যারেটিভ আসলে কোথা থেকে প্রথমে শুরু হয়েছিল সেটাই হচ্ছে প্রশ্ন রয়ে যায়, যে কোথা থেকে এটা শুরু হয়েছিল, যে কার কৃতিত্ব কতখানি। সবার কৃতিত্ব থাকলে হয় কি, জিনিস হচ্ছে এই যে জুলাই যোদ্ধা বলে আমরা হচ্ছে তাদের বেশি নিরাপত্তা দিব, জুলাই যোদ্ধা বলে তাদের জন্য আমাদের বেশি সুবিধা থাকবে, তার মানে তো তারাও জুলাই যোদ্ধা। ছাত্র শিবিরের মানুষও জুলাই যোদ্ধা, যে মানুষটা ভাত রান্না করতে করতে গিয়েছে সেও জুলাই যোদ্ধা। তাহলে জুলাই যোদ্ধা হিসেবে যাদেরকে আলাদা করা হচ্ছে সেটা কি আলাদা করার কথা ছিল কিনা? আমার প্রশ্নের জায়গাটা ওইখান থেকেই ছিল। আমি বিরতির পর সেটার উত্তর নিতে নিশ্চয়ই একটু ফিরতে পারবো, দর্শক সাথে থাকবেন। অনেক ধন্যবাদ দর্শক, শেষ পর্যন্ত থাকার জন্য। আমরা ছোট সময়ে শুধু একটু জানতে চাই, আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনকে বানচাল করার এক ধরনের ষড়যন্ত্র চলছে, এবং আগে আসাদুজ্জামান ফুয়াদ বলছেন যে এটি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে সকল কিছু অস্থিরতার মধ্যে চলে যাওয়ার একটা ফাঁদ। আমি শেষ পর্যন্ত একটু জানতে চাই, নাসিরুদ্দিন নাসিরকে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে এই যে দ্বন্দ্বের জায়গা উৎসে নির্বাচনমুখী হওয়ার ক্ষেত্রে কোনো রকমের আশঙ্কা দেখেন কিনা? মানে এই যে দ্বন্দ্ব, আপনাদের নানা জনের দ্বন্দ্ব, নানা কিছু জমা হয়েছে, এই দ্বন্দ্বগুলি শেষ করে ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের দিকে আপনারা যেতে পারবেন কিনা, নাকি অনেক কিছু তৈরি হবে মাঝখানে? আমি অ্যাকুরেটলি এটাকে মানে কনফ্লিক্ট বলবো না, আমি মতভেদ পর্যন্ত বাংলায় যেটি মতভেদ মতপার্থক্য, কিন্তু দ্বিমত বলতে পারি, কিন্তু যেটি আওয়ামী লীগের সাথে গত 17 বছর বিভিন্ন রাজনৈতিক দলের যেরকম ছিল মুখোমুখি, সেরকম অবস্থান আমার কাছে খুব বেশি মনে হচ্ছে না এখনকার সিচুয়েশন। আমার এটুকু মনে হচ্ছে না। এনসিপি হয়তো তারা নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, এখন হয়তো নিবন্ধন পায়নি, তাদের একটা বার্গেনিং জায়গা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে তারা হয়তো বক্তব্য দিচ্ছেন, নতুন রাজনৈতিক কর্মী থেকে রাজনীতিবিদ হচ্ছেন, এগুলো হয়তো তাদের রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু নির্বাচনের বিষয়ে আমি সুস্পষ্ট খুবই কনফিডেন্ট, ফুয়াদ ভাই যেটি বললেন যে ইনশাল্লাহ নির্বাচন হয়ে যাবে। হয়তো এপ্রিলের কথা ছিল, বা বিভিন্ন বিষয়ে, বিশেষ করে আপনি জানেন জয়দারের বিষয়, রমজান, পরীক্ষা, এগুলোর বিষয়ে 2 মাসে জ্ঞানের সিদ্ধান্ত, এটি ভালো সিদ্ধান্ত। আমার কাছে শেষ পর্যন্ত মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের নির্বাচন ব্যবস্থার মাধ্যমে তাদের সরকার গঠন করতে পারেনি, এবার তাদের সামনে অন্তত এই সুযোগ তৈরি হয়েছে যে তাদের নিজেদের পছন্দ মতো সরকার তারা। সেই ক্ষেত্রে কি এনসিপির সাথে আপনাদের একটা মানে যতখানি দূরত্ব আমরা দেখতে চাই সেটা কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা নির্বাচন পর্যন্ত? দেখুন, রাজনীতি তো শেষ বলে অথবা শুরু বলে কোনো কথা নেই। আমি তারপরে মনে করছি যে এনসিপির এখনকার যারা নবীন রাজনীতিবিদ হয়েছেন তারা যেরকম বক্তব্য দিচ্ছেন, এটি হয়তো বার্গেনিং এর জায়গা তৈরি করার জন্য তারা বক্তব্য দিচ্ছেন, কিন্তু কোনোভাবে যে তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান থাকবে সেটি আমার মনে হচ্ছে না। অথবা তারা হয়তো কোনো জোটগতভাবে নির্বাচন করতে চাইবে বা না চাইবে, এর মাঝখানে তারা এক ধরনের দল কষাকষির মধ্যে রয়েছে। শেষ পর্যন্ত তারও নির্বাচনে আসতে হবে। আর একটি রাজনৈতিক দল জনপ্রিয় নাকি অজনপ্রিয়, এটি আসলে নির্বাচন ছাড়া কোনোভাবে কোনো সুযোগ নেই। সুতরাং নির্বাচনে আপনাকে আসতেই হবে শেষ পর্যন্ত। আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কি মনে হয় যে নির্বাচন পর্যন্ত যেতে হলে এই সময় আমার কি সতর্কতা লাগবে যাতে অস্থির না হয়? 2-3টা টেনশনের জায়গা আছে। একটা টেনশনের জায়গা হচ্ছে প্রশাসনের উপরে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণ কতটুকু আছে, এবং এই প্রশাসন বলতে আমি বোঝাচ্ছি যে আপনার সামরিক প্রশাসন, বেসামরিক প্রশাসন। বাংলাদেশের নির্বাচনটা কিন্তু একটা হিউজ কর্মযজ্ঞ, 12.5 কোটি ভোটার, আমাদের প্রায় 43,000 পোলিং স্টেশন আছে, এবং পোলিং স্টেশন মানে কিন্তু বুথ না, প্রত্যেকটা স্কুল ধরেন একটা স্টেশন, পোলিং স্টেশন সেন্টার, এর ভিতরে আবার ধরেন স্কুলে 10টা 20টা হোয়াটএভার সাইজ মোতাবেক আবার বুথ আছে। আমাদের এই টোটাল ইলেকশন অপারেট করতে 17 থেকে 18 লক্ষ স্টাফ লাগে। যদি আইনশৃঙ্খলার ব্যাপার স্যাপারগুলো জটিল হয়ে যায়, এটা যত সংখ্যা বাড়বে জটিলতার, এই সংখ্যাটা কোনো কোনো সময় 21 লক্ষে চলে যেতে পারে। তো এই লেভেলের একটা কর্মযজ্ঞ ইউরোপিয়ান দেশগুলোতে যদি চিন্তা করেন, অনেক দেশে 21 লক্ষ মানুষই নাই, মানে আমার নির্বাচনটা করতে যে পরিমাণ লোক লাগবে এই পরিমাণ লোকই নাই। এইটার পরে একটা বড় টেনশন হচ্ছে বিএনপি ইলেকশনটা তার দল কেন্দ্রিক কিভাবে ম্যানেজ করে, কারণ 2001-এর পরে বিএনপি কোনো ভালো নির্বাচন পায় নাই। অতএব তার প্রত্যেকটা আসনে প্রত্যাশী প্রার্থীর সংখ্যা অনেক, এবং কোনো কোনো জায়গাতে আমি শুনছি 8 জন 9 জন 10 জন পর্যন্ত চলে যাবে। এবং বিএনপির মতো বড় দল, সেখানে বাংলাদেশের যে বাস্তবতা, এই প্রার্থীরা নিজেদের ভিতরে ভায়োলেন্সে জড়ায় গেলে প্রচুর খুন খারাপের একটা বাস্তবতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আবার অন্যদিকে দেখেন, প্রশাসন যেহেতু সাফিসিয়েন্টলি আওয়ামীকরণ করা যায় নাই, সেখানে এই প্রশ্রয়গুলো তারা দেবে, কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি 60%, 70% উস্কাবে ওই দ্বন্দ্বগুলোকে, অথবা ধরেন কোনো ব্যবস্থা নেবে না।
বিএনপির দুই গ্রুপ মারামারি করছে, আওয়ামী লীগের পুলিশ যে কটা আছে বলবে যে লেট ইট গো, সো এরকম মারামারি চলুক। প্রশাসনের ভিতরে আবার একটা অংশ আছে এখনই যারা আওয়ামী লীগের দালালিপনা করেছে 16-17 বছর, তারা সার্টেনলি আবার বঞ্চিত জাতীয়তাবাদী বিএনপি হয়ে গেছে। তারা নিজেরা বঞ্চনার গল্প নিয়ে বিএনপি হয়ে গেছে। তারা সার্টেনলি তার শ্বশুর বাড়ি বগুড়া খুঁজে পাইছে, তার মামা শ্বশুরের বাড়ি ফেনীতে, তার জন্ম হয়েছিল দিনাজপুরে, এই প্রত্যেকটা যন্ত্রে প্রশাসন বসে গেছে। আরেকটা কি পয়েন্ট আছে, আর সেকেন্ড টেনশনের জায়গা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একটা সিরিয়াস দ্বিমত আছে বিএনপির সাথে। বিএনপি চাচ্ছে, যেটা কমিশনে প্রস্তাব করেছে, যে আপনার নির্বাচিত সংসদ 2 বছরের ভিতরে গ্র্যাজুয়ালি এগুলো বাস্তবায়ন করবে, যেটার সাথে আমরা অলমোস্ট কোনো রাজনৈতিক দল একমত না। আমরা চাচ্ছি সনদের একটা লিগ্যাল স্ট্যাটাস দিতে হবে, এবং যেটা আমরা একমত হয়ে গেছি, এটা অবিলম্বে বাস্তবায়ন শুরু করতে হবে। নিশ্চয়ই প্রসেসটা চলুক। কিন্তু অনেকগুলি এখনো যেহেতু ঐকমত্য কমিশনে অনেকগুলি পয়েন্ট বাকি আছে, সেটা তো নিশ্চয়ই আপনাদের সবার ঐকমত হতে হবে নির্বাচনের আগে অন্তত। সেগুলো আছে, কাজে এই আলোচনা আমাদের চলতে থাকবে। আপনারা নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন। সবাইকে বিদায় জানাতে চাই প্রশ্নগুলো অনুষ্ঠান থেকে, এবং আগামীকাল আবারও দেখা হবে এই সময়।